মানুষের কিছু সফলতা তার ব্যর্থতার জন্য দায়ী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য মনে হয় ব্যাপারটা সত্য হতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় আক্রমণ করে যে সফলতা পেয়েছিলেন, তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসে, নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে এসে ভাইস প্রেসিডেন্টকে দিয়ে তেলের ডিল করানো এবং তাদের তেলের সাপ্লাইয়ের নিয়ন্ত্রণ নেওয়া, এই জিনিসটাই তারা ইরানেও করতে চাচ্ছিল। কিন্তু বিধিবাম তারা মনে করেছিল যে তারা ইরানের নৌবাহিনীকে শেষ করে দিয়েছে, তাদের বিমান বাহিনী মাটিতেই ধ্বংস হয়ে গেছে, আইআরজিসির ক্ষেপণাস্ত্র লঞ্চিং প্যাডগুলো সব শেষ করা হচ্ছে। যুদ্ধের তৃতীয় দিনের মাথায় তারা অনেকটা বলে যে তারা নকআউট ভিক্টরি পেতে যাচ্ছে। আজকে যুদ্ধের 22 দিন, যুদ্ধ এখনো চলমান এবং ইরানের প্রতিশোধমূলক কিন্তু হামলা থামানো যায় নাই। তারা একদিকে যেমন ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে মিসাইল মারছে, অন্যদিকে গালফ কান্ট্রিগুলোতে কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব কোনো ঘাঁটিকেই তারা বাদ দিচ্ছে না। প্রত্যেকটা জায়গায় তারা প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে, যার ফলে মার্কিন সৈন্যরা তাদের বেস থেকে, ঘাঁটি থেকে সরে গিয়ে তারা এখন আশ্রয় নিচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল হোটেলগুলোতে আর কি। ইরান সেখানেও হামলা চালাচ্ছে এবং তাদের যে কনসুলেটগুলো সেখানেও হামলা চালাচ্ছে। মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই ইরানকে আর নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তারা ভাবছিল তাদের যে সেন্ট্রাল কমান্ড বা শীর্ষ নেতৃত্বকে হত্যা করলেই যুদ্ধ বিচ্ছিন্ন হয়ে যাবে বা যুদ্ধের তীব্রতাটা কমে আসবে, কিন্তু না, তীব্রতা ক্রমেই বেড়ে চলছে আর কি। ইরান হরমুজ ব্লক করে দিছে, 22 দিনে ইরানের অনুমতি ছাড়া একটা জাহাজ পার হইতে পারে নাই। এরপরে ইরান নতুন শর্ত দিয়ে বসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ঘাঁটিগুলো ছেড়ে দিতে হবে। মানে যেখানে আসছিল যে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং পরমাণু কর্মসূচি একদম ধ্বংস করে দিতে হবে, করা যাবে না, সেখানে ইরান উল্টা তাদের শর্ত চাপায়া দিচ্ছে। যুদ্ধের আজকে 22তম দিনের মাথায় যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে কূটনৈতিক সমর্থনের জন্য ছুটছে ন্যাটোর কাছে, জাপানের কাছে, গালফ কান্ট্রিগুলোর কাছে, কিন্তু কেউই তেমন সাড়া দিচ্ছে না। কারণ তারা জানে এই যুদ্ধের বিপদ সম্বন্ধে। ট্রাম্প মৌচাকে ডিল দিয়েছেন, এর হুল খেতেই হবে। আজকে এই যুদ্ধের 19তম 20তম দিনে তারা হরমুজ প্রণালীর কাছাকাছি ইরানের ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারগুলোতে তারা সব থেকে ভারী বাংকার ব্লাস্টার, যেগুলো মাটির গভীরে ঢুকে যে কোনো স্থাপনাকে বা গুদামকে, অস্ত্রের গুদামকে নস্যাৎ করে দিতে পারে, 5000 পাউন্ডের বিশাল বিশাল বোমগুলো তারা ফেলেছে। কিন্তু তাতে লাভ সামান্যই হচ্ছে, কারণ এখানে ইরান একটা বলে যে ফেক ওয়েপন্স, বেলুন দিয়ে অনেক ক্ষেপণাস্ত্র লঞ্চিং প্যাড তৈরি করে রাখছে, বেলুন দিয়ে ট্যাঙ্ক বানাচ্ছে, সেগুলোতে হত্যা করতেছে। অনেক জায়গায় ছবি এঁকে রাখলেও সেখানে যাও মিসাইল মারতেছে। তার মানে কোনটা আসল অস্ত্র গুদাম আর কোনটা নকল তারা সেটা চিহ্নিত করতে পারতেছে না। যদিও এর ভিতরে আমেরিকা ইসরায়েলের অনেক সফলতা আছে। তারা আইআরজিসির প্রায় শীর্ষ নেতৃত্ব, প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে শীর্ষস্থানীয় প্রায় বেশিরভাগ মানুষকেই হত্যা করতে সক্ষম হয়েছে। কিন্তু আসলে ইরান কিন্তু ডিকটেটর বা এক ব্যক্তির দেশ না, তাদের একটা সিস্টেম দেশ চালায়। মারেন 5টা জায়গায় 10টা, 10টা জায়গায় 20টা নেতাকে মারেন, সাথে সাথেও রিপ্লেস হয়ে যাবে। ইরানের কিছুই হবে না। ইরান তো স্বৈরতান্ত্রিক দেশ নয়, ইরান গণতান্ত্রিক দেশ এবং তারা সিস্টেমে চলে এবং চলছেই। ইরান বলেছে কি? ইরান বলেছে তারা 6 মাস তীব্র যুদ্ধের জন্য এবং 10 বছর দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। আসলে ট্রাম্পের কি
সেই প্রস্তুতি আছে না। ট্রাম্প কিন্তু প্রথম থেকেই বলছে 4-5 সপ্তাহ ভিতরেই তারা ইরানের যুদ্ধাভিযান শেষ করবেন, কিন্তু যুদ্ধের 3য় সপ্তাহে পরে ট্রাম্প সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে, তাদের কূটনীতিকগুলো দেন দরবার করছে যেন তারা যুদ্ধে আসে, কিন্তু কেউ সেভাবে সাড়া দিচ্ছে না। না পেরে মানে আপনি এর সাথে আমার অনেক ওঠা বসা, আমার অনেক বন্ধুত্ব, আপনার কিছু কথা রাখতেই হবে। না পেরে পোল্যান্ড একটা হয়তো যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে, জাপান সিম্পেথি পাওয়ার জন্য কিছু কথা বলছে যে ট্রাম্পই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারে, ইউক্রেন কিছু ড্রোনের প্রযুক্তি হস্তান্তর করতেছে, কিন্তু ওইভাবে তারা মিত্র দেশগুলোতে নিয়ে আসতে পারতেছে না। আপনি দেখবেন ট্রাম্পের প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিনে যেরকম উচ্ছ্বাস সেটা এখন নেই, তারা এখন চিন্তিত। এবং কয়েকদিন আগে ট্রাম্প বলেছে আসলে ইরান অত্যন্ত ইন্টেলিজেন্ট ওয়েতে এবং অপ্রত্যাশিতভাবে তারা জবাব দিচ্ছে, যেটা তারা কল্পনাও করেনি, প্রত্যাশাও করেনি। আসলে যুদ্ধ এরকমই, যুদ্ধে প্রথমে অ্যাটাকাররা ভাবে যে তারা ফার্স্ট অ্যাটাকে তারা শেষ করে দিবে সব কিছু। এটা হয় প্রথমেই, হয়তো যেহেতু যে দেশ আক্রমণ করে তাদের পরিস্থিতি থেকে, এবং যারা আক্রান্ত হয় তাদের প্রথমে প্রস্তুতি হয় না, প্রথমে তাদের বড় ক্ষতিটা হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে তারা প্রতিরোধ গড়ে তোলে। এবং এই যুদ্ধের মাধ্যমে ট্রাম্প সারা বিশ্বে একটা এনার্জি ক্রাইসিস তৈরি করতে যাচ্ছে, এবং যার একটা এফেক্ট বাংলাদেশেও পড়তে যাচ্ছে। বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে অলরেডি এই নিয়মিত আপনি তেল দেওয়া সম্ভব হচ্ছে না। তেলের দাম বাড়ায় নাই, কিন্তু আপনি পেট্রোল পাম্পে হয়তো বাড়ায় নাই, কিন্তু বাইরে আপনি এখন কিনতে যাবেন 130 টাকা, 150 টাকা, ক্ষেত্রে বিশেষ 200 টাকাও পেট্রোল অকটেন নিচ্ছে। তো বাংলাদেশের এই যুদ্ধে বাংলাদেশ অবশ্যই আক্রান্ত হবে যদি যুদ্ধ দীর্ঘমেয়াদে চলতে থাকে। আমার মনে হয় যে বাংলাদেশ সরকারের উচিত ব্যাপারটাকে আমলে নিয়ে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা, কারণ পশ্চিমা বিশ্বের মতো এরকম ওয়েল ম্যানেজড বা ওয়েল প্ল্যান্ড সিস্টেম আমাদের নেই। আমরা যদি কোনো কারণে অ্যাফেক্টেড হই, সাধারণ মানুষ সাফার করবে অনেক বেশি। ইতিহাস বলে 1943 সালে 42-43 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, জাপান, জার্মানি তারা যুদ্ধ করছিল ইউএসের বিরুদ্ধে, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। সেই যুদ্ধের ফলে 43-এর দুর্ভিক্ষ হয় বাংলাতে। তো বাংলাতে সেরকম যুদ্ধ হয় নাই। তো এটা বলে বাটারফ্লাই ইফেক্ট। তো এই বাটারফ্লাই ইফেক্টে যেন ইরানের যুদ্ধে ইরানের বেশি মারা যাওয়ার কথা, কিন্তু তার থেকে বেশি মারা যাচ্ছে বাংলাদেশে, ক্ষুধায়, অন্নাহারে বা অন্য কোনো কারণে, সেটা যেন না হয়। আমি সরকার সহ নীতি নির্ধারকদের অনুরোধ করব তারা যেন ব্যাপারটা মাথায় রেখে এগোয়। আমি নির্যাতিত, নিপীড়িত মুসলিমদের জয় কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।